কিন্তু আকর্ষণটা কি শুধুই উৎসবের, শুধুই মেলার বাজারের? প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম বন্ধুরা। অবশেষে এক সময়ে দুর্গতির গতি থামে, গাড়ি এসে গন্তব্যস্থলে পৌঁছয়। সেকেলে ধরনের মন্দির, ভিতরের অবস্থা জীর্ণ হয়ে এলেও যেন গাম্ভীর্য মহান। স্তব্ধ মধ্যাহ্ন, ঘুমন্ত দেবালয়। সকাল সন্ধ্যা দুবেলা যে এখানে মানুষের হাট বসে, কাঁসর ঘণ্টার শব্দে পাড়া মুখরিত হয়ে ওঠে, সে আর এখন বিশ্বাস করা কঠিন। এখন বন্ধ হয়ে গেছে কপাট। বড় বড় দুটো পিতলের কড়ায় লোহার কুলুপ ঝুলছে প্রকাণ্ড। কিন্তু সুমিতার গায়েও কি ছোঁয়াচ লাগলো এই ঘুমন্ত স্তব্ধতার? যে ব্যাকুলতা নিয়ে সারা পথ গাড়োয়ানটাকে গঞ্জনা দিয়েছে সুমিতা, ছুটে মারিয়েছে কঙ্কালশাল গরু দুটোকে, সে ব্যাকুলতা কোথায় গেল হারিয়ে? সঙ্গের এই পূজা উপচার, সোনার বিল্লপত্র, রূপার ঘটে দুধ, গঙ্গা জল, সবই অর্থহীন হয়ে গেল। শুধু মন্দিরের এই ধূলি ধূসরিত সিঁড়িটার উপর দুধে গরদের শাড়িখানা পরে বসে থাকবার জন্যেই কলকাতা থেকে ছুটতে ছুটতে এসেছে সুমিতা। আর কিছু করবার নেই ওর। এখন উপায়? বিমলের প্রশ্নে সুমিতা মুখ তুলে চাইল। কি করবে মামি? ফিরে যাবে? ফিরে যাব? উপায় কি? তা যদি তোমার বাপের বাড়ি গিয়ে ওঠো। খেপেছিস বিমল? তার চাইতে কলকাতা যাওয়া সোজা। তাহলে? তাই তো। না, হোপলেস। তোমার যেমন খেয়ে দিয়ে কাজ নেই, কলকাতায় এমন বাবা নকুলেশ্বর থাকতে এই ধার ঝেড়ে গোবিন্দপুরে এলেই অরুণেশ্বরের মাথায় গঙ্গা জল ঢালতে। নাও বোঝো এখন। নিজের মাথার তেলতেই খানিক কাঁচা দুধ ঢাললেই তো ভালো হয়। সুমিতা যেন এতক্ষণে চৈতন্য ফিরে পায়। ব্যস্ত হয়ে বলে, ও মা, তোকে শুধু শুধু কি কষ্ট দেওয়া। সঙ্গে ফল মিষ্টি আছে আলাদা, খা বাবা। ব্যাস, আমি যেন খিদের জন্য বলছি। তুই বলবি কেন? আমি বলছি। বস, তোর ফ্লাস্কের জল ফুরিয়ে যায়নি তো? গাড়িতে খাচ্ছিলি মনে হলো। থাকবে মামি এখন খাওয়া দাওয়া। কি উপায় হবে তাই বলো। যা হয় হবেই একটা, তুই খা আগে, তারপর ডাক গাড়োয়ানটাকে। দেখি যদি। গাড়োয়ানটাকে ডাকতে হয় না, নিজেই আসে সে। মন্দিরের সেবায়েত তারক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে। বোধ করে দেরি হয়ে যাওয়ার অপরাধে মনে মনে পীড়িত হয়েছিল সে, তাই দুপুর রোদে ধরে এনেছে বুড়ো বামুনকে। তাছাড়া ভাড়ার জন্য দর কষাকষি করে না এমন লোকের জন্য যে মমতা আপনিই আসে। পূজারিনীটি যে বেশ শাঁসালো তা এক নজরেই চোখে পড়ে ভট্টাচার্যের। তাই অনুনয়ের ভঙ্গিতে বলেন, মানসিকের পুজো বুঝি? কিন্তু হবে না মা লক্ষ্মী, একটা দিন অপেক্ষা করতে হবে যে। সুমিতা উত্তর দেবার আগে বিমল চট করে বলে ওঠে, এর আর না হবার কি আছে ঠাকুরমশাই? আপনিও রয়েছেন, শিব রয়েছেন, পুজোর মাল মশলাও মজুদ, বাধাটা কি? কি দক্ষিণে লাগবে বলে ফেলুন চটপট, আটকাবে না। তারক ভট্টাচার্য আকর্ণ হেসে বলেন, আহা, আটকাবে না তা বুঝতেই পারছি, মা আমার রাজলক্ষ্মী। মানসিকের পুজোয় কি লাগে না লাগে মা নিজেই জানেন, কিন্তু উপায় যে নেই বাবা। কেন? এত কি নিরুপায়? দেবতার যে শয়ান হয়ে গেছে বিমল, শান্ত স্বরে উত্তর দেয় সুমিতা। এই দেখুন, সাধে কি বলছি, মা আমার সাক্ষাৎ লক্ষ্মী, সব জানেন, কচু জানেন। বিমল বিরাট একটা হুঙ্কার ছাড়ে। এত যেন মামি, আর এ জানো না মহাকালের নিদ্রা জাগরণ নেই, তিনি সদা জাগ্রত। একটা খেলাঘরের বিছানা পেতে ইচ্ছে মতো ঘুম পাড়াবার আর জাগাবার ক্ষমতা তোমার আছে? ঠাকুরমশাই দেখুন, আজ ইনি উপবাস করে রয়েছেন এবং আজই কলকাতায় না ফিরলে নয়। এক্ষেত্রে একটু নিয়মের ব্যতিক্রম করলে খুব একটা পাপ হবে না। ভক্তের ভগবান জানেনই তো। খুলে ফেলুন তালাটা।
আপনার যা পরিশ্রম হবে সে বিষয়ে বিবেচনা করা হবে। না মামি, কোথায় তোমার সোনার বিল্লপত্র, রূপোর ঘট আছো? বার করো। সুমিতা প্রায় হেসে ফেলে। চার ফেলার কৌশলটা বিমল আয়ত্ত করেছে মন্দ নয়। চারের ফল ফলতে থাকে। তারক ভট্টাচার্য দুই হাত কচলে বলেন, বাবু যা বলছেন কথাটা মিথ্যে নয়। মহাকালের ঘুমই বাকি, জাগরণই বাকি। তাকে ঘুম পাড়াবার মালিক কি আমরা? কিন্তু কথা হচ্ছে আলাদা ব্যাপার। চাবি খোলবার হুকুম নেই, খোদ জমিদার বাবুর আইনে। কার আইন? পাখির মতো তীক্ষ্ণ একটা আওয়াজ বেরোয় সুমিতার কণ্ঠ হতে। আগে মা ঠাকুরুন, আমাদের বাবুর কথা বলছি, জমিদার বাবু। 12টা বাজতেই শিবের ঘরের চাবি তার ঘরে পৌঁছে দেওয়া চাই। পেয়াদা দাঁড়িয়ে থাকে। তাই নাকি হেতু? বিমল প্রশ্ন করে। আর কি বলবো বাবু, বলতেও লজ্জা করে। অবিশ্বাস অবিশ্বাস। গেল বছর মেলার সময় রূপোর বাসন সেট চুরি গেল। সেই অবধি এই সন্দেহবাতিক। বুঝলাম মনে লেগেছে। মায়ের শ্রাদ্ধের সময় নিজে পছন্দ করে 500 টাকা খরচ করে গড়িয়ে দিয়েছিলেন। কিন্তু গরিব ব্রাহ্মণের কি অপরাধ বলুন? মাঝরাতে তালা খুলে কে চুরি করে নিয়ে গেল? আমি নিজের করে বসে কি খবর রাখবো তার? সে তো বটেই, মহোৎসাহে সায় দিল বিমল। তবে বলুন, আপনারা বুঝমান তাই বললেন এ কথা, কিন্তু আমার বাবুর মেজাজ আলাদা। আচ্ছা, মেলায় 2-10 হাজার লোক আসে, কার মনে কি থাকে কে জানে? সে তো বটেই, কার মনে কি থাকে কে জানে। বিমল মুচকে হাসে। তারক ভট্টাচার্য অতঃপর আরও গদগদ ভাষায় বলেন, তা দেখুন, পুজো আমি আজকেই করে দিতে পারতাম। মা আমার উপবাসী হয়ে সেই দূরান্তর থেকে ছুটে এসেছেন। নিরাশ হয়ে ফিরে যাবেন, কিন্তু কি করব, হাত পা বাঁধা, জমিদারের আইন। সুমিতা এতক্ষণ স্থির হয়ে শুনছিল। তারক ভট্টাচার্যের কথা শেষ হতেই এবার মুখ তুলে দৃঢ়স্বরে বলল, চাবি আপনি আনিয়ে নিন ঠাকুরমশাই, আমি আজই পুজো দেব। তারক একটি আক্ষেপ সূচক ধ্বনি করেন। আহা মা, ও কথা বলে সন্তানকে আর অপরাধী করবেন না। বেলা 4টের আগে চাবি আনবার উপায় নেই। পেয়াদা এসে নিজে খুলে দেয়, পাহারা দেয়, আবার সন্ধে আরতির পর চাবি লাগিয়ে চলে যায়। দেখুন দেখি কি জুলুম। কিন্তু আপনাদের জমিদার মশাই কি ভেবেছেন? 500 টাকা রূপোর বাসন দিয়ে ঠাকুরের মাথাটা কিনে রেখেছেন? ঠাকুর সাধারণের, সকলের। সে তো আমি আপনি বুঝলাম। ভট্টাচার্য একটা মুখভঙ্গি করেন। এ ঠাকুর ওনাদেরই কিনা, ওনার পূর্বপুরুষের প্রতিষ্ঠা করা, তা জানি। কিন্তু প্রতিষ্ঠা করার পর আর নিজের সত্ত্ব থাকে কি ঠাকুরমশাই? তাহলে ওই প্রতিষ্ঠা করা পুকুরটার জল ওর একতারে থাকবে? সুমিতা যেন রুক্ষ কঠিন হয়ে ওঠে। তাই তো কে বলে। ভট্টাচার্যের কণ্ঠে আক্ষেপের সুর। কিন্তু বৈকাল 4টে অবধি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখি না মা লক্ষ্মী। তা হয় না ঠাকুরমশাই, 4টের পর আর ফিরে যাবার গাড়ি নেই, যেতেই হবে আমাকে। আপনি আপনার জমিদারকে খবর দিন যেন দরজা খুলিয়ে দেন। তারও হতাশভাবে মাথা নাড়েন। অর্থাৎ অসম্ভব। কিন্তু সুমিতা হঠাৎ এমন ভীষণ হয়ে উঠেছে কেন? ওর কণ্ঠে কেন এমন রূঢ়স্বর? বিমল, আমি এই বসে রইলাম, তুমি এর সঙ্গে যাও। চাবি আনতে পারো ভালো, নয়তো এদের দণ্ডমুণ্ডের কর্তা সেই জমিদার বাবুকেই ডেকে নিয়ে এসো। মামির হুকুমটা বেশ। সে ভদ্রলোক যেন তোমার বাগদি প্রজা, ডাক দিলেই বেগার খাটতে আসবেন। তুমি গিয়েই দেখো না, আমি এসে বসে রইলুম। তারক এবার রীতিমতো ঘাবড়ান। স্ত্রীলোকটির মাথার ঠিক আছে তো? ভর দুপুরে জমিদার মশাই আসবেন ওর হুকুম তামিল করতে?
মন্দিরের শিব যার দর্শন পান বৎসরে 3 দিন। বিমলও হাসতে থাকে। মামি এবার খেপে গেলে। আমি গিয়ে প্রস্তাবটা করব কিভাবে? বড়জোর অনুনয় বিনয় করে চাবির কথা বলতে পারি। সেইটাই বলবে আগে। রাজি না হন বলো, আমি একবার দেখা করতে চাই তার সঙ্গে। দেখি তিনি কত বড় জমিদার হয়েছেন আজকাল। তারক ভট্টাচার্য সবিনয়ে বলেন, মা ঠাকুরন বাবুকে চেনেন নাকি? অসম্ভব নয়, ওর বাপের বাড়ি এখানেই। চেনো নাকি মামি? না। সুমিতার উত্তর সংক্ষিপ্ত কিন্তু দৃঢ়। ভট্টাচার্য সোৎসাহে বলেন, মায়ের বাপের বাড়ি এখানে? কই দেখিনি তো কখনো। কাদের বাড়ি আগে? সে আপনি চিনবেন না ঠাকুরমশাই, অনেক দূর। ও কথা থাক, আপনি গিয়ে বলুন গে কলকাতা থেকে একজন এসেছে, দেবদর্শন না করে যেতে রাজি নয় সে। শুধু দর্শন? আর তোমার পূজার কাণ্ড? বিমলের প্রশ্নে সুমিতা ক্লান্ত দৃষ্টি তুলে শান্ত গলায় বলে, ও থাক ঠাকুর মশাইয়ের জিম্মায়। নামগোত্র বলে যাব, উনি করিয়ে দেবেন কাল। অবিধির পুজো করিয়ে লাভ নেই। আজ আমি শুধু একটিবার দর্শন করে যাব। তবে চলুন ঠাকুরমশাই, কোথায় আপনাদের রাজবাড়ি? 2-4 মাইল দূর নয় তো? না না, ওই তো কাছেই, এই মাঠটা পার হলেই। তবে ভাবছি মা নিজে যদি একবার। পাগলামি করবে না ঠাকুরমশাই, চলুন। রৌদ্রে খাঁ খাঁ করছে মাঠ। ওটুকু পার হতেই ঝলসে যাবে বেচারারা। নিজের অসঙ্গত জিদের জন্য কি লজ্জা করে সুমিতার। না, সুমিতা ওদের দিকে তাকায়নি মোটে। বড় বড় পিতলের কড়ায় লাগানো প্রকাণ্ড লোহার কুলুপটার দিকে তাকিয়ে আছে নির্নিমেষে। সুমিতা কি শুধু পুজো দিতেই এসেছে? এসে যদি খোলা পেত দরজা, শান্ত সন্তুষ্ট মনে আপনার কর্তব্য শিরে ফিরে গিয়ে গাড়িতে উঠত? নিজেকে কি সেই কথাই বোঝাতে চাইছে সুমিতা অমন দিশেহারা দৃষ্টি মেলে? দুপুর রৌদ্রে জমিদার মশাইয়ের কাছে পৌঁছনো, তা সে যত ক্ষুদে জমিদারি হোক, সহজ কথা নয়। তারক ভট্টাচার্যের ঊর্ধ্বতন পুরুষেরও সাহস হতো কিনা সন্দেহ। হয়তো একলা এলে এদিক ওদিক ঘুরে কেটেই পড়তেন, বেশ কিছু লাভের আশায় ছাই দিয়েই পালাতেন। কিন্তু সঙ্গে রয়েছে বেপরোয়া বিমল। এই বনগাঁয়ের শিয়াল রাজাকে থোড়াই কেয়ার করে সে। কাজী শেষ পর্যন্ত সত্যিই দেখা যায় সেই প্রচণ্ড রৌদ্রে মাঠ ভেঙে 3টে মানুষ আসছে। একজনের মাথায় ছাতা, পিছনে বোধ করি ছত্রধারী ভৃত্যও আছে। এই যে নমস্কার। 2 হাত জড়ো করে উঠে দাঁড়ালো সুমিতা। দয়া করে নিজেই এসেছেন দেখছি, কিন্তু এত কষ্ট করবার সত্যিই কিছু দরকার ছিল কি? আমার প্রার্থনা তো সামান্য। সুরেশ রায় কিন্তু থতমত খান বলে মনে হয় না। হঠাৎ এরকম একটা অপরিচিতা মহিলার প্রগল্ভতা দেখেও না, যেন প্রস্তুত হয়েই এসেছেন তিনি। তাই মৃদু হেসে প্রতি নমস্কার করে বলেন, সামান্য প্রার্থনাই যে কখন কোন সময় অসামান্য হয়ে ওঠে সে কথা বোঝা মুশকিল। আপনি অসময়ে এলেন ঠাকুরের ঘুম ভাঙাতে, কি উপায় বলুন? অসময়ে? ও! মুহূর্ত স্তব্ধ হয়ে রইল সুমিতা। তারপর হঠাৎ মুখ তুলে বলল, আপনার কি ধারণা দেবতাও ঘুমন? যেন সচেতন হয়ে তর্কযুদ্ধে নামল এবার। আমার কি ধারণা সে কথা বলে লাভ কি? শাস্ত্রের নির্দেশ তো মানতেই হবে। আমি যদি না মানি? আপনি না মানতে পারেন, কিন্তু চিরাচরিত প্রথার পরিবর্তন হবে কি করে বলুন? তার মানে এ ঠাকুর আপনার সম্পত্তি, আপনার মতই বজায় থাকবে? সুমিতার চোখ জ্বলে ওঠে। এই তো কথা। আপনি দেখছি বেজায় চটেছেন, সহজ কথাও উল্টো বুঝছেন।
ঠাকুর মশাই, ছায়ায় বসুন না, ওদিকে ছেলেটা গেল কোথায়? তারক হাত কচলে বলে, ওই দিকে আগে, বোধ করি বিড়িটা আশটা খেতে। আপনার সামনে তো আর। ভালো ভালো, কলকাতা ছেলেরা তো শুনেছিলাম এসব কুসংস্কার মানে না। এই তুই বেটা ছাতা হাতে করে সঙ্গের মতো দাঁড়িয়ে রইলি কেন? বসকে যা ছায়ায়, আমি যাচ্ছি একটু বিশ্রাম করে। প্রচণ্ড রৌদ্রে ধুলায় ভাঙা সিঁড়িতে বসে বিশ্রামের ইচ্ছাটা বাবুর পক্ষে অভিনব বটে। চাকরটা সন্দিগ্ধ দৃষ্টিতে একবার নবাগতার পানে তাকিয়ে গামছা ঘোরাতে ঘোরাতে চলে যায়। চোখ ছাড়া তারক ভট্টাচার্য হন, তবে এদেরকে নিজের চোখ ছাড়া করেন না। সুবিধা মতো এমন একটা জায়গা বেছে নিয়ে বসেন যাতে নিজেকে আড়াল করা যায়। এত বড় একটা রহস্যময় ঘটনা অবহেলা করার মতো বোকা বামুন তো নয় তারক ভট্টাচার্য, ঘোরের লোক। ওরা চলে যেতেই সুমিতা আরক্ত মুখে বলে, রাজ্য শুদ্ধ সকলকে ছায়ায় পাঠাবার দরকারটা কি ছিল? তার কারণ ওদের আলোকিত করবার ইচ্ছে আপাতত নেই। কিন্তু ওদের কথা থাক, আমি শুধু করজোড়ে আবেদন করছি, অন্তত একদিনের জন্য অতিথি সৎকারের পুণ্যটুকু অর্জন করতে চাই। অসম্ভব আবেদনে লাভ কি? নিতান্তই অসম্ভব? প্রশ্নটা বাহুল্য। সুরেশ রায় নাকি এ অঞ্চলের দুঁদে লোক, কিন্তু অমন নম্র প্রার্থনার ভঙ্গে কেন ওর ভাষায়? অমন কোমল কাতরতা কেন চোখের দৃষ্টিতে? বলেন, শিবকে সন্তুষ্ট করতে গিয়ে আত্মাকে পীড়িত করে তোলার মধ্যে সত্যিই কি কিছু পুণ্য আছে? উপবাসে যে চোখ মুখ বসে গেছে। বাজে কথা, উপবাস আমার অভ্যেস আছে, জীবন ভরই তো উপবাস করছি। কঠিন একটা কিছু বলতে গিয়ে হঠাৎ যেন থেমে যান সুরেশ রায়। তারপর বলেন, কিন্তু একটা কথা। না, আর কিন্তু নয়, আর কোনো কথা নয়, দেরি করবার সময় নেই আমার। দয়া করে একবার মন্দিরের দরজাটা খুলিয়ে দিন। এত কষ্ট করে এসে দেব দর্শন না করে ফিরে যাব না। অপেক্ষা করা কি কোনো মতেই চলে না? না না, কিছুতেই না। অনর্থক দেরি করিয়ে দেবেন না, 4টের গাড়িতেই ফিরতে হবে আমাকে। সে কি আর হয়ে উঠবে? যেমন করে হোক আমায় যেতেই হবে। রুগ্ন স্বামীকে ফেলে রেখে এসে কোথাও সময় নষ্ট করবার প্রবৃত্তি নেই আমার। রুগ্ন স্বামী? ও, কিন্তু আমার যে কোনো উপায় নেই। অসময়ে মন্দির খোলা যায় না, কোনো বিশেষ প্রয়োজনীয় না, কারো অনুরোধেও না। না, ওই একটি জায়গায় মানুষের পরাজয় সুমিতা। দুধে গরদের শাড়ির লুটানো আঁচলটা ধুলো থেকে কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় সুমিতা। বলে, আচ্ছা বেশ, এই পরাজয়ের সংবাদটাই লাভের হিসেবে রইল এ যাত্রা। নমস্কার। কই রে বিমল? আর একটু দাঁড়াও সুমিতা, দোহাই তোমার। একটা কথা শুধু জানতে দাও আমায়, তোমার আজকের এই আচরণের অর্থ কি? অর্থ? কিচ্ছু না, কিচ্ছু না। যারা সকল অনর্থের মূল, তাদের কাজের কি অর্থ? অনুচ্চ স্বরে হেসে ওঠে সুমিতা। 8 বছর পরে হঠাৎ এসেছিলে কেন? সে কথাটাও কি বলবে না? সে কথাটা তো তুমি শুনেই এসেছ। রোদ লাগা মুখ আরো লাল হয়ে ওঠে সুমিতার। স্বামীর অসুখের মানসিক পুজো দিতে এসেছি, সে তো শুনলাম, কিন্তু সেইটাই কি শেষ কথা সুমিতা? তাছাড়া আর কি কথা তুমি শুনতে চাও শুনি? তুমি কি ভাবো ইচ্ছে করলেই অপমান করা যায় মানুষকে? ভাবতাম না সুমিতা, এখন শুধু দেখছি। কাউকে অপমান করবার ইচ্ছে হলে একটা দেশ থেকে আর একটা দেশে ছুটে আসাও যায়, কিছুই অসম্ভব নয় মানুষের পক্ষে। কখনো নয়। এবারে যেন দুর্বল শোনায় সুমিতার স্বর।
বারবার তো বলছি, দুঃস্বপ্ন দেখে স্বামীর কল্যাণ কামনায় পুজো দিতে এসেছি আমি। যে কথা বারবার বলতে হয় সেইটার ওপরই সন্দেহ হয় সুমিতা। কিন্তু থাক, তোমাকে বিরক্ত করব না আর। পারো তো আমার অপরাধ ক্ষমা করো। দুঃস্বপ্নটাই শুধু একটু শুনতে ইচ্ছে হচ্ছিল সুমিতা। যে দুঃস্বপ্ন একজনের ক্ষণিক একটু সুখ স্বপ্নের বাহক। দুঃস্বপ্ন বড্ড বেশি সত্যের কান ঘেঁষা স্বপ্ন। বিশ্বাস করতে পারবে তো? স্বপ্নে দেখলাম পুজোর আয়োজন নিয়ে উঠেছি এই সিঁড়িতে, নেমে আসতে গিয়ে ধাক্কা দিলে তুমি, ছড়িয়ে গেল নৈবেদ্য। বড় বেশি বাস্তব স্বপ্ন না? ঘুম ভেঙে হায় হায় করে উঠল প্রাণ। তাই নির্বোধের মতো ছুটে এসেছিলাম। বুঝতে পারিনি এসে দেখব দেবতা পড়েছেন ঘুমিয়ে, দরজায় ঝুলছে লোহার তালা। সেদিনও জয় হয়েছিল সংস্কারের, আজও পরাজয় মেনে গেলাম তার কাছে। কই রে বিমল, আয় বাবা, ডাক তোর গাড়োয়ানকে। না, স্টেশনে আজ সারা রাত এসে থাকতে হবে দেখছি। ট্রেন আর পেয়েছিস? সুমিতা, তোমার ছেলেবেলার খেলাঘরটা কি খোলা স্টেশনের চাইতেও খারাপ নয় কেন? খোলা স্টেশন কৃপার আশ্রয় নয়, দাবির জায়গা। এ কথার উত্তর দেবার দিন আজ আর নেই সুমিতা। তবু আজকের দিনটা রইল আমার কাছে সোনার রঙে অক্ষয় হয়ে। অবাক হচ্ছ? যেন নিজেকে তুমি যতই ভোলাতে চাও ভোলাও, তবু তোমার দেওয়া এই শাস্তি রইল আমার পরম সম্পদ হয়ে। হয়তো একদিনের জন্য আমার আতিথ্য গ্রহণ করে আমাকে কৃতার্থ করলে সন্তুষ্ট হতাম, সুখী হতাম না। তোমার কথা বোঝা কঠিন, মোটেই নয় সুমিতা। বুঝবে না প্রতিজ্ঞা করে বুদ্ধির উপর আবরণ চাপিয়ে চাপিয়ে বুদ্ধিটাকে ঘোলা করে রেখেছ বলেই বোঝা শক্ত হচ্ছে। কিন্তু পালাবার আগে একটা কথা শুনে যাও সুমিতা, শিব কখনো ঘুমিয়ে পড়েন না। আমাদের অহংকারের বিরাট কপাটটাই আড়াল করে রাখে তাকে। তার দরজা চিরদিন খোলা আছে, চিরদিন খোলা থাকবে।